আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পরিসংখ্যান প্রথম পত্রের সপ্তম অধ্যায় নিয়ে পড়ব, যার নাম হচ্ছে কালীন সারি। তো আজকে ইনশাল্লাহ আজকের পর আর তোমাদের কোনো ধরনের এই চ্যাপ্টার রিলেটেড কোনো ডাউটস বা কিছু থাকবে না। তো আর আমি তোমাদের সাথে আছি, নাইমুর বিজয়। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এমএস ডিপার্টমেন্টে। চলো শুরু করা যাক। তো কালীন সারি কাকে বলে? কালীন সারি হচ্ছে সময়ের সাথে সম্পর্কিত যে কোনো সংখ্যাত্মক তথ্য। তো কি বলা হয়েছে? সময়ের সাথে সম্পর্কিত, মানে বছর বা টাইমের সাথে যে সংখ্যাত্মক তথ্য আছে তাকেই কালীন সারি বলা হয়। তো যদি কোনো চলকের মান সময়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়, তবে সেই চলকের মানসমূহ দ্বারা গঠিত তথ্য সারিকে কালীন সারি বলা হয়। ক্রোকস্টোন ও কাউডনের মতে এ টাইম সিরিজ কনসিস্ট অফ ডাটা অ্যারেঞ্জ ক্রোনোলজিক্যালি। বিভিন্ন সময় নির্দেশক চলক যেমন বছর, মাস, সপ্তাহ ইত্যাদির বিপরীতে বিভিন্ন পরিমাণবাচক তথ্য যেমন উৎপাদন, আয়, ব্যয় ইত্যাদিকে একটি সারণীর আকারে উপস্থাপন করলে কালীন সারি পাওয়া যায়। এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি আমরা। তো এখানে সময়ের সাথে সাথে কিছু টাকা পয়সা দেওয়া আছে, অর্থাৎ হয়তোবা এখানে হয়তোবা বলা হয়েছে চালের মন প্রতি মূল্যটা বলা হয়েছে যে বছর যত যাচ্ছে তত টাকার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে সময়ের সাথে একটা সংখ্যাত্মক তথ্য, এই জিনিসটাকেই বলা হয় কালীন সারি। তো কালীন সারির বিভিন্ন উপাদান সম্পর্কে এখন আমরা জানবো, যে বিভিন্ন প্রাকৃতিক, সামাজিক বা কৃত্রিম কারণে কালীন সারির মান প্রভাবিত হয়ে থাকে। কি কি কারণে? প্রাকৃতিক, সামাজিক বা কৃত্রিম কারণে। কালীন সারিকে প্রভাবিত করতে সক্ষম এমন কারণসমূহকে চারটি প্রধান ভাগে ভাগ করা যায়। এদের প্রত্যেকটিকে কালীন সারির উপাদান বলা হয়। মূলত এই চারটি উপাদানের সমন্বয়ে একটি কালীন সারির মান কি হবে তা বলা সম্ভব, সে কারণে এদের এরূপ নামকরণ করা হয়েছে। তো এই চারটার নাম কি কি? সাধারণ ধারা, ঋতুগত ভেদ, চক্রক্রমিক হ্রাসবৃদ্ধি, অনিয়মিত ভেদ। তো এখন আমরা এই চারটি উপাদানের বিস্তারিত আলোচনা করব। সাধারণ ধারা বা দীর্ঘমেয়াদী ধারা, যদি কোনো একটি ঘটনা পরপর কয়েক বছর প্রায় একইভাবে ঘটে যায়, তবে সে ঘটনা একটি ধারা বা ট্রেন্ডে পরিণত হয়। এখানে দীর্ঘমেয়াদী ধারা বলতে প্রায় একই কথা বোঝায়, অর্থাৎ এটি একমুখী এবং পরপর কয়েক বছর একই ধরনের ঘটনা ঘটতে হবে। তো বিভিন্ন অর্থনৈতিক রাশিমালা যেমন উৎপাদন, মূল্য ইত্যাদির 1 বা 1.5 যুগ ব্যাপী এই ধারা হতে হলে অবশ্যই 1 বা 1.5 যুগ বা 12 বছর অথবা তার বেশি হতে হবে। একই রকম গতি বা হ্রাস অথবা বৃদ্ধি লক্ষ্য করা যায়, অথবা এটার মানে হচ্ছে গতি বৃদ্ধিও পেতে পারে, হ্রাসও পেতে পারে, তবে তা অবশ্যই একমুখী হতে হবে। দেশের রাজনৈতিক নীতিমালা, জলবায়ু ইত্যাদির কারণে এই ধরনের ধারা লক্ষ্য করা যায় এবং একেই সাধারণ বা দীর্ঘমেয়াদী ধারা বলা হয়ে থাকে। এর পূর্বেই যা বলেছিলাম যে কমপক্ষে 1 যুগ বা 12 বছর বা তার বেশিও এরকম গতি দেখা যেতে পারে, একে যুগব্যাপী সাধারণ ধারা নামেও আখ্যায়িত করা হয়। তো এর আবার কয়েক ধরনের ভাগ করা হয়েছে, তো সেগুলো সম্পর্কে আমরা জানবো। যে ঊর্ধ্বমুখী সাধারণ ধারা কি? সময়ের সাথে সাথে যে অগ্রগতিটা আছে, অর্থাৎ উপরের দিকে যাবে, সেটাই হচ্ছে ঊর্ধ্বগামী সাধারণ ধারা। যে সকল ক্ষেত্রে সময়ের অগ্রগতির সাথে সাথে চলকের মানের বৃদ্ধি ঘটে তাদেরকে ঊর্ধ্বমুখী বলে। এখানে তোমরা খেয়াল করলে দেখতে পারবে যে এই যে রেখাটা আছে, এই রেখাটা উপরের দিকে গিয়েছে, তাই একে ঊর্ধ্বমুখী সাধারণ ধারা বলা হয়ে থাকে। এরপর রয়েছে নিম্নমুখী সাধারণ ধারা। তো ঊর্ধ্বমুখী বলতে আমরা কি বুঝেছিলাম? যে উপরের দিকে যাবে, তেমনি নিম্নমুখী মানে হচ্ছে নিচের দিকে আসবে। তো যে সকল ক্ষেত্রে সময়ের অগ্রগতির সাথে সাথে চলকের মানের হ্রাস ঘটে তাদেরকে নিম্নমুখী সাধারণ ধারা বলে। যেমন তোমরা দেখতে পাচ্ছ এটা নিচের দিকে যাচ্ছে, তাই এটি হচ্ছে নিম্নমুখী সাধারণ ধারা। তো এর উদাহরণটা কি? জনসংখ্যা বৃদ্ধির হার, মৃত্যুর হার, শিল্প উৎপাদনের সাথে সাথে আমদানির পরিমাণ ইত্যাদি হচ্ছে নিম্নমুখী সাধারণ ধারার অন্তর্গত। তো তোমাদের একটা জিনিস আমি বলে রাখি, যে এই যে উদাহরণগুলো রয়েছে এগুলো তোমরা একটু পড়ে রাখবে, কারণ এই উদাহরণগুলো দিয়ে কোয়েশ্চেন আসে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, বলবি যে জনসংখ্যা বৃদ্ধির হার এটি কোন ধারা? তো সেই ক্ষেত্রে আসলে যদি অপশনে থাকে সাধারণ ধারা, চক্রক্রমিক, সেক্ষেত্রে সাধারণ ধারা উত্তর হবে। তবে যদি ঊর্ধ্বমুখী, নিম্নমুখী এগুলো অপশনে দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে নিম্নমুখী সাধারণ ধারা। তো তোমরা উদাহরণগুলো একটু পড়ে রাখবে। আচ্ছা, স্থির সাধারণ ধারা
এটা দেখলেই বোঝা যাচ্ছে যে স্থির সাধারণ ধারা বলতে হচ্ছে নিম্নমুখীও নয় ঊর্ধ্বগামীও নয়, নিউট্রাল, মানে যেরকম আছে সেরকমই থাকবে। যেমন দেখো যদি তোমরা অনেক সময় এমন সব কালীন শাড়ি দেখা যায় সময়ের সাথে সাথে যাদের তেমন হ্রাসবৃদ্ধি ঘটে না, মানে যেরকম ছিল সেরকমই ছিল। কারণ আমরা দেখেছিলাম যে ঊর্ধ্বগামী মানে হচ্ছে এরকম উপর দিকে যাবে, আর নিম্নগামী মানে হচ্ছে নিচের দিকে আসবে, আর নিউট্রাল মানে হচ্ছে সোজা থাকবে। সোজা বলতে আর কি স্থিরই থাকবে। ওকে, ঋতুগত ভেদ বা ঋতুজ ভেদ। ঋতুগত ভেদ হচ্ছে সিজনাল, মানে এটি সব সময় হবে না, কিছু কিছু নির্দিষ্ট সিজনে হবে বা সময়ে হবে। আমরা যদি দেখি ঋতু পরিবর্তনের সাথে সাথে কালীন শাড়ির মধ্যে যে পরিবর্তন লক্ষ্য করা যায় তাকে ঋতুগত ভেদ বলে। এই পরিবর্তন ঋতু ভেদের কারণে, যেমন তাপমাত্রা বা বৃষ্টিপাতে ছাতার চাহিদা বৃদ্ধি পায়, গরম কাপড়ের চাহিদা শীতকালে বেশি কিন্তু গ্রীষ্মকালে কম হয়, বর্ষাকালে ও গ্রীষ্মকালে ছাতার প্রয়োজন বেশি কিন্তু অন্যান্য ঋতুতে তুলনামূলকভাবে প্রয়োজন কম হয়। সামাজিক রীতিনীতি বা উৎসব পার্বণের কারণে ঈদ বা পূজার সময় পণ্য সামগ্রীর চাহিদা বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা যা বুঝছি সেটা হচ্ছে যে শীতকালে যেমন আইসক্রিমের চাহিদা থাকে না, আবার শীতকালে যেমন ছাতার চাহিদা বাড়ে, গরমকালে যেমন আবার শীত পোশাকের চাহিদা নেই, তবে শীতকালে আবার শীত পোশাকের যে এই যে জিনিসগুলো আছে এন্টায়ার জিনিসগুলো এগুলো হচ্ছে ঋতুগত সাধারণ ধারার ঋতুগত ভেদের অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপর রয়েছে চক্রক্রমিক হ্রাসবৃদ্ধি বা চক্রাবর্তনশীল উত্থান পতন। এটি হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে সাথে শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রে যে উত্থান পতন ও পুনর্জাগরণ দেখা যায় তাকে চক্রাবর্তনশীল উত্থান পতন বলে। এই ধরনের পরিবর্তন সাধারণত এক বছরের অধিক সময়কালের ব্যবধানে ঘটে, অর্থাৎ এর যে ব্যবধানকাল সময় এক বছরের অধিক সময় ঘটতে পারে। কোনো একটি প্রতিষ্ঠান স্থাপনের কয়েক বছর পর সেটি সমৃদ্ধি লাভ করে, তারপর এক সময় ব্যবসা মন্দা দেখা যায়, পরে আবার সমৃদ্ধি লাভ করে, উৎপাদন, বিক্রয়, বিনিয়োগ, মুনাফা, তারপর হচ্ছে অর্থনীতির প্রবৃদ্ধি ক্ষেত্রে একবার তেজি ভাব আবার অধোগতি বা পরবর্তীতে ঊর্ধ্বগতি বিরাজ করে। এই তেজি ভাব, অর্ধগতি বা ঊর্ধ্বগতি যে কয়েক বছর পর পর চক্রাকারে ঘটে তাকে চক্রাবর্তনশীল উত্থান পতন বলে। আচ্ছা, আমরা মূলত এটা বলতে কি বুঝতে পেরেছি যে বিক্রয় দেখা গিয়েছে এই মাসে হয়তো বা 10 লাখ টাকার হয়েছে, বাট পরের বছর হবে, পরের মাসে হবে 5 লাখ টাকা। তো এখন এখানে যদি 10 লাখ টাকা হয় তো এখানে দেখা গেছে 5 লাখ টাকা, সরি 10 লাখ, আচ্ছা এখানে দেখা গেছে 5 লাখ টাকা। তো এই যে উত্থান পতনটা হলো এটাই হচ্ছে আসলে চক্রক্রমিক হ্রাসবৃদ্ধি, এবং এটা কিন্তু একটা অর্থনৈতিক ক্ষেত্রে হয়েছে, কারণ আমরা ব্যবসাটা অর্থনৈতিক ক্ষেত্রেই হয়ে থাকে। আচ্ছা, এরপর রয়েছে অনিয়মিত ভেদ, অর্থাৎ আকস্মিক বা অনিয়মিত হয়, যেমন ঘূর্ণিঝড়, এগুলোর কিন্তু কোনো মানে বলা কওয়া নেই, যে কোনো সময় হতে পারে। তো এই ধরনের জিনিসগুলোকে বলা হচ্ছে অনিয়মিত ভেদ। যেমন আমরা যদি দেখি বন্যা, সাইক্লোন, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, অনাবৃষ্টি ইত্যাদি, বা রাজনৈতিক কারণেও হতে পারে। বা রাজনৈতিক কারণে আগে যেমন আমরা দেখতাম হরতাল বা এগুলো হঠাৎ করে আসতো, কোনো কোনো পূর্বাভাস থাকতো না, হঠাৎ করে দেখা গেছে যে একটা রাজনৈতিক দল বলে যে কালকে হরতাল। তো এগুলো আসলে অনিয়মিত ভেদের মধ্যে পড়ে। আচ্ছা, এর নির্দিষ্ট কোনো নির্দিষ্টতা বা নিয়ম নেই, ফলে এর নির্দিষ্ট কোনো মডেলও নেই। অনিয়মিত পরিবর্তন ব্যবসায়িক সমৃদ্ধির জন্য খুবই ক্ষতিকর। এটার মানে হচ্ছে আসলে দেখা গিয়েছে যে হরতাল হলে অনেক দিন দোকানপাট বন্ধ করা রাখা লাগতো, তো সেই ক্ষেত্রে ব্যবসায়ীদের একটা ক্ষতি হতো। আবার ঘূর্ণিঝড় হলে অনেকের মালপত্র নষ্ট হয়ে যেত, বা মানে যেমন আমরা কয়দিন আগেই দেখিয়েছি যে ফেনীতে বন্যা হলো, তো পুরা জায়গাটা তলিয়ে গিয়েছিল, যার ফলে আসলে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারেনি, তাদের অনেক বড় একটা লস হয়েছিল। এটাকেই মূলত বলা হয়েছে যে অনিয়মিত পরিবর্তন ব্যবসায়িক সমৃদ্ধির জন্য খুবই ক্ষতিকর। ঋতুগত ভেদ আর চক্রক্রমিক হ্রাসবৃদ্ধি বা এইটার যে পার্থক্য সেটা তোমরা একটু পড়বে। এটা একটু আগে আমি যে আলোচনা করেছি সেটার মধ্যেই আসলে ওরা ডিফারেন্সিয়েশন করছে। ওকে, এরপর রয়েছে ঋতুগত ভেদ ও সাধারণ ধারা পার্থক্য। এটাও আমরা যা আলোচনা করেছি একটু আগে সেটার মধ্যেই জাস্ট ওরা আলাদা আলাদা করে পার্থক্য দেখিয়েছে। ওকে, কালীন শাড়ির গাণিতিক মডেল। কালীন শাড়ির গাণিতিক মডেল দুই ধরনের, একটা হচ্ছে গুণন মডেল আর একটা হচ্ছে যোজন মডেল। আচ্ছা, গুণন মডেল, আচ্ছা হ্যাঁ যোজন মডেল আর গুণন মডেল। তো
যোজন মডেল কোনটি? যদি কালীন সারির যে মানসমূহ আছে, কালীন সারির যে মানসমূহগুলো আছে সেগুলো যদি উপাদান সমূহের সমষ্টির সমান হয় তাহলে এই সম্পর্ককে যোজন মডেল বলে। অর্থাৎ যোজন মডেলের ক্ষেত্রে এইটা মনে রাখবে তোমরা। আচ্ছা, আর তেমন কিছু এখানে মনে রাখার দরকার নেই। আর একটা জিনিস মাথায় রাখবে যে এটা ধনাত্মক বা ঋণাত্মক উভয়ই হতে পারে। আর গুণন মডেল কোনটা? গুণন মডেল হচ্ছে জাস্ট গুণফলের সমান হলে, অর্থাৎ কালীন সারির মানসমূহ উহার উপাদানসমূহের গুণফলের সমান হয় তবে সেই সম্পর্ককে গুণন মডেল বলে। অর্থাৎ গুণন মডেলকে আমরা লিখতে পারি ওয়াইটি ইকুয়াল টু টিটি ইন্টু এসটি ইন্টু সিটি ইন্টু আরটি। এরপর রয়েছে যোজন, এটা খুব বেশি একটা দরকার নেই, এটা স্কিপ। আচ্ছা, এবার সাধারণ ধারা নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি। সাধারণ ধারা ঊর্ধ্বগামী মুখী, নিম্নমুখী নাকি স্থির তা জানার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় তাকেই সাধারণ ধারা নির্ণয় পদ্ধতি বলা হয়। পূর্বের তথ্যের ভিত্তি করে সাধারণ ধারা নির্ণয় করা হয়। এই ধারা পদ্ধতিগুলো হলো মুক্তহস্ত বা জ্যামিতিক বা লৌকিক পদ্ধতি, আদাগর পদ্ধতি, আর হচ্ছে চলিষ্ণুগড় পদ্ধতি। আর একটা জিনিস আমি তোমাদেরকে জানিয়ে রাখি যে এই ন্যূনতম বর্গ পদ্ধতি আমাদের সিলেবাসে নেই, এটি সিলেবাস বহির্ভূত, তাই আমরা এটা এই অধ্যায়ে পড়ব না। আচ্ছা, এখন আমরা মুক্তহস্ত বা জ্যামিতিক বা লৌকিক পদ্ধতির সম্পর্কে জানব। সেটি হচ্ছে কি, মুক্তহস্ত বা লৌকিক পদ্ধতিতে সময়কে এক্স অক্ষ বরাবর এবং সময়ের সাথে সংশ্লিষ্ট চলকটির বিভিন্ন মান ওয়াই অক্ষ বরাবর প্রতিস্থাপন করা হয়। ফলে ছক কাগজে মানগুলোর জন্য কতগুলো বিন্দু পাওয়া যায়। বিন্দুগুলোকে অবলম্বন করে একটা রেখা এমনভাবে আঁকা হয় যাতে লেখাটি প্রদত্ত বিন্দুসমূহের ঝোঁক নির্দেশ করে। যেমন এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, তো এই উদাহরণটা আমরা এখন করব। সেটা হচ্ছে এখানে একটা ডেটা দেওয়া আছে, সেটা হচ্ছে কিছু সাল আর হচ্ছে বিক্রয়ের পরিমাণ। তো এইখানে এখন আমাদের যদি কালীন সারি আঁকতে বলা হয় সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট খেয়াল করো। এইখানে আমরা যদি পূর্বের সংজ্ঞাটা খেয়াল করি, এখানে মুক্তহস্তে বলা হয়েছে যে এক্স অক্ষ বরাবর সময়, আর হচ্ছে সময়ের সাথে যে সংশ্লিষ্ট চলকটি রয়েছে অর্থাৎ বিক্রয়ের যে পরিমাণটা সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। অর্থাৎ এটা যে হচ্ছে সময় আর এটা যে হচ্ছে বিক্রয়। আচ্ছা, এটা একটু ওকে। তো এখন জিনিসটা খেয়াল করো যে এটা হচ্ছে 1980 সাল, তুমি শর্টে 80ও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা থাক, এটা দরকার নেই। ওকে, তো এখানে খেয়াল করো 80 সাল, 80 সালের বিক্রয় হয়েছিল 85 মেট্রিক টন। এখানে খেয়াল করো, এখানে হলো 50, 100, 150, 200, 250। তো 80-র বরাবর দিয়েছে হলো তোমার আচ্ছা, এখানে 80 সালে 85 মেট্রিক টন বিক্রয় হয়েছিল। তো আমরা জাস্ট ছক কাগজে 80-র বরাবর 85টা মার্ক করে দিব। এখানে সবগুলোতেই জাস্ট আমরা মান বসিয়ে দিলে এখান থেকে মানগুলো পরে এই যে এরকম যোগ করতে হবে, এরকম যোগ করে লাস্টে জাস্ট একটা সাধারণ ধারা এঁকে দেব, একটা জাস্ট নর্মালি। আচ্ছা, আমি তোমাদেরকে নতুন করে এঁকে দেখি। ওকে, পঁচাশি, 110। আচ্ছা, এখন আমরা মান বসাবো। তো 1980 সালে 85 মেট্রিক টন উৎপাদন হয়েছিল। তো সেক্ষেত্রে 1980 সাল, এই যে 1980 সাল, এখানে আমরা 85 এখন খুঁজে বের করব।
ধরো আমরা বলতেছি 50, 51, 52, 53, 54, 55, 57, 58, 79, 80, 81 এরকম করে দেখা গেছে এখানে। তো এই যে তারপর ধরো আরেকটা হচ্ছে এইখানে, তারপরে এই যে, তারপরে এই যে। আচ্ছা, আমি কিন্তু তোমাদের দেখানোর জন্য জাস্ট বিন্দুগুলো বসালাম, তোমরা পরীক্ষায় কিন্তু অবশ্যই প্রশ্ন উদ্দীপক দেখে তারপরে বসাবে। আচ্ছা, তারপর জাস্ট তুমি এভাবে করে দেবে, এই যে জাস্ট বিন্দুগুলো জোড়া লাগিয়ে দেবে। তারপর তুমি জাস্ট এইভাবে একটা সাধারণ ধারাকে দিবে, এটা হচ্ছে সাধারণ ধারা। আর এইটা হচ্ছে কালীন ধারা। ওকে, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ কালীন ধারা, ধারা না দুঃখিত, এটা কালীন রেখা হবে। আচ্ছা, এরপর রয়েছে আদাগর পদ্ধতি। আদাগর পদ্ধতিতে কি, সেটা হচ্ছে যে তথ্য সংখ্যা জোর হলেই সহজেই তাকে সমান দুই ভাগে ভাগ করা যায়। আর হচ্ছে আচ্ছা, এখন আমরা শিখবো আদাগর পদ্ধতি। আদাগর পদ্ধতিতে কি বলা হয়েছে, এখানে উল্লেখ্য যে তথ্য সংখ্যা জোর হলেই সহজেই তাকে সমান দুই ভাগে ভাগ করা যায়। আবার যদি বিজোড় হয় সেক্ষেত্রে মাঝের মানটিকে বাদ দিয়ে তথ্য সারিকে সমান দুই ভাগে ভাগ করা যায়। আমরা উদাহরণের সাহায্যে এটা বিস্তারিত জানবো। তো উদাহরণে যাওয়া যাক। আচ্ছা, তো এখানে খেয়াল করো যে 1992 সাল থেকে 2000 সাল পর্যন্ত একটা ডেটা দেওয়া হচ্ছে, সেখানে উৎপাদনের পরিমাণটা উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে এটি জোড় না বিজোড় আমরা এখন খেয়াল করবো, 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, এটি কিন্তু বিজোড়। বিজোড় বলতে বোঝানো হয়েছে এখানে কত সাল পর্যন্ত দেওয়া হয়েছে, যে এখানে এইটা এখান থেকে এই পর্যন্ত কত সাল পর্যন্ত আছে সেটার মানটা জানতে চাওয়া হয়েছে। তো এটা বিজোড় সংখ্যা। তো আমরা এখন সিম্পলি মাঝের সংখ্যাটাকে, মানে মাঝখানটা রেখে দুই পাশে দুই ভাগে সমান ভাগে ভাগ করব। অর্থাৎ 1 2 3 4, 1 2 3 4 এটা বাদ যাবে। হ্যাঁ, এটা শুধুমাত্র বিজোড় সংখ্যার ক্ষেত্রে। জোড় সংখ্যার ক্ষেত্রে কি করা হবে এটা পরে আমরা জানব। তো এখানে তোমরা খেয়াল করো যে এখানে আমরা একটা ছক এঁকেছি, সেখানে সাল, উৎপাদন আর আদাগরটা কি সেটা আমি দেখাবো। তো এখানে আমি যেটা বলেছিলাম যে 1996 সাল, অর্থাৎ এই মাঝেরটা বাদ যাবে। তো দেখো এটা কিন্তু মাঝেরটা কিন্তু ধরা হয়নি, তো মাঝেরটা বাদে এই চারটার আদাগরটা নির্ণয় করেছে। কিভাবে নির্ণয় করেছে, এই 4টা সাল যোগ করবে তোমরা, এই 4টা সাল যোগ করে ভাগ দিবে 4, কারণ 4 সালের কথা বলা হয়েছে। তো যেটা আসবে মোস্ট প্রবাবলি এটার উত্তরটা হবে 1993.5। তো এই 4টা আবার যোগ করবে, 4টা যোগ করে ভাগ দিবে 4, এবং এই 1993.5 সালের মাঝ বরাবর লিখবে তোমরা, এই যে। ওকে, তো জাস্ট সিম্পলি যোগ করে গড় নির্ণয় করেছে, আমরা যেটা ছোটবেলায় করতাম আর কি। সেম এখানেও এই 4টা সাল যোগ করে ভাগ 4, মোস্ট প্রবাবলি এটা 1998.5 হবে। তারপরে এই 4টা যোগ করে 4 দিয়ে ভাগ করে এই বরাবর লিখবে। আচ্ছা, এখন এইটা আমরা কেন বের করছি একটু পর জানতে পারবো, এটা আমাদের গ্রাফ কাগজে লাগবে, এটা তোমাদের এখানে দেখানোর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তো এই যে এখানে খেয়াল করবে তোমরা যে আমরা মুক্ত হস্ত বা জ্যামিতিক পদ্ধতি যেভাবে করছি সেভাবে, জাস্ট একটু পরিবর্তন রয়েছে। সেটা হচ্ছে এখানে আমরা ওই যে সময় জাস্ট নর্মালি লিখবো, তারপরে উৎপাদন বা চলকের যে মানটা আছে সময়ের সাথে সাথে পরিবর্তন সেটা লিখবো এখানে, তারপরে আমরা প্রশ্ন দেখে একটা একটা করে মার্ক করব। ওকে, 1992 সালে 60। তো এখন আমরা মানগুলো দেখব ঠিকভাবে বসিয়েছে কিনা। তো 92 সালে এখানে আমরা বসাবো কত, 60, তারপর হচ্ছে 93 সালে 65, 70, 72, 73, 70, 80। আচ্ছা, এই মানগুলো আমরা এখানে সব জায়গায় বসাবো। আর হ্যাঁ, আমি কিন্তু তখন 96 সাল বাদ দিতে বলেছিলাম, তবে সেটা শুধুমাত্র আদাগর নির্ণয় করতে ছকের ক্ষেত্রে। এই যে মানে গ্রাফ পেপার কিন্তু অবশ্যই 96 সালে মানটা তোমার নিতে হবে। আচ্ছা, এরপর তুমি যখন সব কিছু মান টান বসালে, মান বসানোর পর তুমি যে রেখাটা যোগ করে দিলে, যে এভাবে যোগ করার পরে
এই যে একটা সাধারণ কালীন রেখা আঁকলে, কালীন রেখা আঁকার পরে তোমার কাজ হচ্ছে এই যে আমি যে একটু আগে 1993.5 যে মানটা বের করলাম না, যে বললাম যেটা পরে লাগবে, এইটা লাগবে হচ্ছে এখন। এই যে দেখো 93 আর 94 সালের মাঝখানে কিন্তু হচ্ছে 1993.5। এখন এইটার বরাবর তোমাকে মান বসাতে হবে এই মানটা 66.75। তো 66.75 বসাতে গেলে তোমার এই দেখো 60-এর ক্ষেত্রে 61, 62, 63, 64, 65 এইখানে মোটামুটি। তারপর দুঃখিত, তারপরে এই যে 1998.5 সেইখানে যে 79, এই যে এখানে 79। তো এই জিনিসটা আসলে যোগ করতে হবে। তো মুক্ত হস্তের এখন একটা উদাহরণ আমরা দেখব। মুক্ত হস্তের উদাহরণের মধ্যে কি বলা হয়েছে, একটা ধারা দেওয়া হয়েছে যে 1980 থেকে 86 সাল পর্যন্ত বিক্রয়ের যে পরিমাণটা আছে সেটা দেওয়া হয়েছে। তো এখন আমরা আঁকবো। তো কিভাবে আঁকবো, এখানে নর্মালি আমরা এই এক্স অক্ষ বরাবর সময় দিব, ওয়াই অক্ষ বরাবর বিক্রয় অর্থাৎ সময়ের সাথে পরিবর্তিত যে চলকটা আছে সেটা দিব। তারপর আমরা এই যে 80 সালে যে 85 মেট্রিক টন উৎপাদন হয়েছে সেটা এখানে দিব, তারপর হচ্ছে 110 মেট্রিক টন সেটা দিব, তারপর হচ্ছে 105 মেট্রিক টন 1982 সালে সেটা, এই যে তারপর 110, এরকম পর্যায়ক্রমে সব বসাবো। বসানোর পরে আমরা সব নর্মাল সিম্পলি যোগ করবো এই যে এভাবে। তারপর আমরা এই বরাবর অর্থাৎ স্কেলটাকে আমরা এইভাবে ধরে এই বরাবর একটা সোজা রেখা টেনে দেবো, এটি হচ্ছে কালীন রেখা। আর তুমি যে একটু আগে, দুঃখিত, এটি হচ্ছে সাধারণ রেখা। আর আমরা যে একটু আগে এই যে বিন্দুগুলো সংযোগ করে যেটা আঁকলাম সেটা হচ্ছে সাধারণ দ্বারা রেখা, এই যে। হ্যাঁ, এই মুক্ত হস্ত হচ্ছে এই এই অধ্যায়ের সবচেয়ে সহজ একটি পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা, এরপর রয়েছে আদাগর পদ্ধতি। তো আদাগর পদ্ধতি বেসিক্যালি যদি জোড় সংখ্যা হয়ে থাকে, জোড় সংখ্যার ডেটা দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা জাস্ট 2 ভাগে ভাগ করে দিব। আর যদি বিজোড় সংখ্যা দেওয়া থাকে তাহলে মাঝখানের সংখ্যাটিকে আমরা বাদ দিয়ে দুই পাশের যে ডেটাগুলো আছে সেগুলো আমরা পিক করব। তো আমরা একটা উদাহরণ দেখলে আসলে বুঝতে পারবো। এখানে তুমি খেয়াল করো 1992 থেকে 2000 সাল পর্যন্ত দেওয়া হয়েছে, যেটি হচ্ছে বিজোড় সংখ্যা ইন্ডিকেট করে। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মাঝখানে যে সংখ্যাটা আমি বলেছিলাম যে বিজোড় সংখ্যা হলে মাঝখানের সংখ্যাটা বাদ দিয়ে দুই পাশে ভাগ করতে হবে। সেক্ষেত্রে খেয়াল করো 1 2 3 4 এটা বাদ, 1 2 3 4, তো সেক্ষেত্রে এটা বাদ পড়বে। হ্যাঁ, তারপর আমরা এবার এখন ছক করব। আদাগর পদ্ধতিতে যে ছকটা আছে সেটা করব। সেটা করার জন্য খেয়াল করো তোমরা এইখানে জাস্ট নর্মালি সাল লিখবে, উৎপাদন লিখবে, উৎপাদন বা যে ডাটাটা দেওয়া থাকবে পরিবর্তনশীল যে চলকেরটা দেওয়া থাকবে সেটা, তারপর আদাগর। ওকে, এখন দেখো 1992 93 একটু গ্যাপ আছে, গ্যাপটা কি জন্য আমি বলছি, 94 95। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো যে এইখানে এই যে 4 বছরের যে গড়টা আছে, এই 4 বছরের গড়টা আসলে কি, এই 4 বছরের গড়টা হচ্ছে এই যে 4টা বছরের যে যোগফল না, এই 4টা বছরের যোগফলকে জাস্ট গড় করব আমরা। গড় করলে মোস্ট প্রবাবলি 93.5 আসবে। হ্যাঁ, এটা এখন লাগবে না, কখন লাগবে আমি তোমাদেরকে বলছি। আর এই যে গড়টা আছে এইটা 4টা যোগ করে 4 দিয়ে ভাগ করে দিব, সেটা হচ্ছে আধা গড় বের হয়ে যাবে, এটা তো বাদ। তারপরে সেম এরকম 4 দিয়ে ভাগ, তাহলে আসবে তোমার 1998.5, আর এরকম 4টা যোগ করে 4 দিয়ে ভাগ, এই যে দেখো। হ্যাঁ, এখন আমরা ছক্কা করে যাবো। এটা খুব বেসিক একটা এ ম্যাথ, এগুলাই আসবে, এগুলো বাইরে আসবে না। তো তোমরা একটু প্র্যাকটিস করলেই তোমরা এগুলো পারবে। তো খেয়াল করো বন্ধুরা, এখানে জাস্ট এই যে বিন্দুগুলো রয়েছে না, এই যে 60 65 70 72 73 70, এই যেগুলো যে রয়েছে এগুলো তোমরা এই সাল বরাবর বসিয়ে দিবে। এই যে এখানে ধরো 60, এখানে ধরো 65, এরকম তোমরা বসাবে। বসানোর পরে তোমরা সিম্পলি যোগ করে দিবে এভাবে,
সিম্পলি যেভাবে যোগ করতে এবং যোগ করে দিবে। তারপর আমরা যে একটু আগে এই যে খেয়াল করো 1993.5 বরাবর যে এই যে গড়টা যে বের করেছিলাম না, সেটাই তোমরা এখানে বসাবে। এই যে দেখো 93.5, 1993.5। ওকে, দুঃখিত। তারপর এই যে 1998.5 এখানে যে 79 যে পেয়েছিলাম আমরা, সেটাকে বসাবো এই যে দেখো এখানে, এখানে বসালাম। তারপর এই যে, তারপর এইটা এই বরাবর ধরে এই যে 92 সালের উপর থেকে ধরে এই পর্যন্ত টেনে দিব। এটি হচ্ছে যে তোমার সাধারণ বা দীর্ঘকালীন গতিরেখা যেটাকে বলা হয়। আর এই যে তুমি বিন্দুগুলোকে সংযোগ করলে না, এটি হচ্ছে কালীন রেখা। আচ্ছা, সামনে আমরা আরও এক্সাম্পল দেখব, সো চিন্তা করার কোনো কারণ নেই। এবার হচ্ছে 40 গড় পদ্ধতি। 40 গড় পদ্ধতি খুবই সোজা আর খুবই গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষায় সবচেয়ে বেশি 40 গড়টাই আসে। তো আমরা এখন দেখব। তো 40 গড় পদ্ধতিতে প্রথমে যে বছরগুলোতে বা সময়তে যে এককগুলোতে চলকের মান সর্বোচ্চ হয় সেগুলোকে চিহ্নিত করা। অর্থাৎ প্রথমে যে বছরগুলো রয়েছে সেখানে যে সর্বোচ্চ যে মাত্রাটা আছে সেটাকে চিহ্নিত করা হয়। তো অতঃপর কালীন সারির চক্রাকার আবর্তনের স্থায়িত্ব, দ্য পিরিয়ড অফ দ্য সাইকেল ইন দ্য টাইম সিরিজ, নির্ণয় করা যায়। ওকে, এখানে আরেকটা জিনিস বলে রাখি, এই 40 গড় পদ্ধতিতে 3 বছর আর 4 বছর পর্যন্ত ম্যাথ আসবে তোমার, এরপর আর আসবে না। মানে 3 বছর 40 গড় তোমাকে নির্ণয় করতে বলবে, আর 4 বছর গড়, 5 বছরেরটা আসবে না। সো তোমরা এই 3 বছর আর 4 বছরেরটা প্র্যাকটিস করবে। আচ্ছা, আমরা প্র্যাকটিক্যাল ম্যাথে যাই ডিরেক্ট। ওকে, এখানে কি বলা হয়েছে, নিম্নের তথ্য হতে 3 বছর ভিত্তিক 40 গড় পদ্ধতিতে সাধারণ দ্বারা নির্ণয় করো। আচ্ছা, এখানে খেয়াল করো, একটা ডেটা দেওয়া আছে, বছর, আয়, টাকা। হ্যাঁ, এটা মানে তোমার এই যে 67 পর 68 এই জন্য আর কি পাশাপাশি দেওয়া হয়েছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, খেয়াল করো, এই 3 বছর ভিত্তিক 40 গড় নির্ণয় করতে গেলে আমাদেরকে বছর অথবা এই যে দ্বিচলক মানে সরি যে পরিবর্তনশীল চলকটা দেওয়া থাকবে। আবার সেটার যে যেহেতু আমাদেরকে 3 বছর ভিত্তিক 40 গড় বের করতে বলেছে, সেহেতু 3 বছরটা আমরা বের করবো। 3 বছর, দুঃখিত, 3 বছর ভিত্তিক ওই নিয়মটা ব্যবহার করব। হ্যাঁ, তো 3 বছর ভিত্তিক 40 গড় সমষ্টিতে বের করার জন্য কি করতে হবে, সমষ্টি প্লাস 3 বছর ভিত্তিক গড়টাও বের করতে হবে। সেক্ষেত্রে খেয়াল করো 1961, 62, 63। হ্যাঁ, এই 1961, 62, 63 সালেরটা বের করে আমরা কিন্তু 3 বছর ভিত্তিক 40 গড়টা বের করার সময় মাথায় রাখবো যে প্রথম বছর আর এই যে শেষ বছর, এই দুইটি বছরে কোনো রকম গড় বা সমষ্টি আমরা বের করব না। হ্যাঁ, তো শুরু করি। 61, 62, 63, তো এইটার যে 3টা সমষ্টি আছে, এই 3টার সমষ্টি বের করবে তোমরা। এই যে দেখো, খেয়াল করো, 3টার সমষ্টি বের করতে গেলে তোমরা এই যে দেখো 61, আচ্ছা সরি 131 প্লাস 34 প্লাস 33, এটা যোগ করলে 98, সেটাকে 3 দিয়ে ভাগ করে এটা গড় বের করেছে। আচ্ছা, আর এইটা 62 সালে বরাবর কেন লিখেছে সেটা আমি তোমাদেরকে এখন বুঝাই জিনিসটা। তার আগে আমি একটু একটা জিনিস হিসাব করে নিই। হ্যাঁ, তো সেক্ষেত্রে 1961 যোগ 1962 যোগ 1963 ভাগ 3। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবে, যে দেখা যাচ্ছে কিনা জানি না আমি, তবু আমি তাহলে মুখে বলি। সেটা হচ্ছে এই যে 1961, 62, 63 সাল যেটি রয়েছে, তিনটির যে যোগফল সেটাকে ভাগ করবে 3 দিয়ে। ওই যে আমরা আধা গড় পদ্ধতি যেভাবে পড়েছিলাম, যে 4টা সালকে যোগ করে ভাগ করার পর যেটা আসবে সেটা দিয়েই আমরা আসলে সাধারণ রেখে গেছিলাম। তো এটাও এখানেও এরকম জিনিস একটা, যে 3টা বছরের গড় বের করে আমরা এই যে 3টা বছরের গড় সমানই এই দ্বিচলক মানে এই ইয়ার চলকটা লিখবো, পরিবর্তনশীল চলকটার গড়টা লিখবো। হ্যাঁ, তারপর এই যে দেখো 62, 63, 64, 65, সরি এই যে এই তিনটার আবার যোগ করে এই 63 সাল বরাবর লিখবো। কারণ এই 3টা যোগ করে ভাগ করে দেখবে 63 সালেই গড় বছরটা বের হয়েছে। হ্যাঁ, তো এরকম ক্রমান্বয়ে বের করার পর যে সময় দেখবে যে 1972, 73, 74 পর্যন্ত এসেছে, সে সময় আর এটা নেওয়া লাগবে না, কারণ 74 সাল আমরা কাউন্ট করবো না বলেছিলাম। হ্যাঁ, তবু তো আমি তোমাদের সুবিধার্থে এই জিনিসটা করে দিচ্ছি। খেয়াল করো,
63, 64, 65, সেক্ষেত্রে এটার যে গড়টা সেটা 64 সাল বরাবর হবে। হ্যাঁ, আবার 64, 65, 66 সেটার গড়টা হবে 65 সাল বরাবর। আবার 65, 66, 67 সেটার গড়টা হবে 66 সাল বরাবর। 66, 67, 68 সালের যে গড়টা হবে সেটা হবে 67 সাল বরাবর। আবার 67, 68, 69 সেটা হবে 68 সাল বরাবর। 68, 69, 70 সেটা হবে 69 বরাবর। 69, 70, 71 সেটা হবে 70 বরাবর। এই যে 70, 71, 72 সেটা হবে 71 বরাবর, এই দেখো। হ্যাঁ, আবার 71, 72, 73 সেটা হবে 72 বরাবর। তো তারপর 72, 73, 74 সেটারটা হবে এই দেখো 72, 73 বরাবর। হ্যাঁ, তো এরপর আর করার প্রয়োজন নেই, কারণ আমরা যেটা বলেছিলাম যে 74 সালটা কাউন্ট করবো না। আচ্ছা, আমি জিনিসটা আবার একটু শর্টে এক্সপ্লেন করি যে এটা কি করতে বলা হয়েছে। এই যে আমাদের ম্যাথটা হয়েছে 3 বছর ভিত্তিক 40 নু গড়। তো 3টা বছর কাউন্ট করে আমরা তারপর ম্যাথটা করব। সেক্ষেত্রে কি করতে হবে, এই যে এই যে 3 বছর, এই 3 বছরের গড় বের করে আমরা ম্যাথ করব। এই দেখো, এই 3 বছরের গড় যদি আমি বের করতে যাই তাহলে এই 3টার গড় হবে 32.67, আর এই যে বছরটা আছে সেটার গড় হবে 1962। তাই আমরা এই 62 সাল বরাবর এই গড়টা লিখব। আবার তুমি খেয়াল করবে যখন ম্যাথ করবে তখন দেখবে যে 62, 63, 64 এই 3টার গড় যখন বের করবে তখন সেটা গড় সময় হবে যে 1963 সাল। তো এভাবে ক্রমান্বয়ে আমরা করতে করতে যখন 1973 সাল পর্যন্ত আসবো তখন দেখবা যে 74 সাল আর 73 সাল বাকি থাকে। সেক্ষেত্রে করা লাগবে না, কারণ কি 2 বছর থাকে। আর হচ্ছে আমার 74 সাল তো আমি এমনি কাউন্ট করবো না, সেক্ষেত্রে আসলে 74 সালটা আমরা করিনি। আর হচ্ছে 61 সালও কিন্তু আমাদের করা লাগবে না। হ্যাঁ, তো এটা হচ্ছে 3 বছর ভিত্তিক 40 যে ছকটা সেটা, এখান থেকে আমরা করব, আমরা গ্রাফটা করব। আচ্ছা, খেয়াল করো এখানে কিন্তু অলওয়েজ এই যে ও এক্স অক্ষ বরাবর সেটা কিন্তু অলওয়েজ বছর থাকবে। এটা মাথায় রাখবে সবসময়। আর এটা হচ্ছে যে পরিবর্তনশীল চলকটা, অর্থাৎ সময়ের সাথে সাথে যে চলকটা পরিবর্তন হয়। হ্যাঁ, তো এখন আমরা জাস্ট এভাবে মানটা বসাবো। এই মানটা এখানে জাস্ট সিম্পলি বসাবো। এই যে এখানে সিম্পলি বসাই দিব। হ্যাঁ, এখানে সিম্পলি বসাই দিব। বসানোর পরে এই দেখো 1960, 1961 = 31, 31, 34, 31, 34 এখানে যা আছে সবগুলো বসানোর পরে আমরা এই যে গড়টা আছে না, এই গড়গুলো আবার বসাবো। এগুলো তো নর্মালি বসাবো। এই যে 40 নু গড়ের যে ধারাটা আছে, এই ধারাটা 40 নু গড়ের যে কালীন ধারাটা যেটা রয়েছে সেটা কিন্তু আমরা অবশ্যই আচ্ছা, এবার আমরা ছকটা দেখব। হ্যাঁ, তো ছকে দেখি আমরা। ছকে নর্মালি তোমরা খেয়াল করবে যে কালীন রেখা, কালীন রেখা, আচ্ছা, আমরা এখানে ছকটা যদি খেয়াল করি, ছকের মধ্যে কালীন যে রেখাটা রয়েছে সেটা আমরা এটার ভিত্তিতে বসাবো। এই যে এইটার ভিত্তিতে কালীন রেখাটা বসাবো। এইটার ভিত্তিতে কালীন রেখা বসাতে কি করতে হবে, এই যে জাস্ট এই যে সাল বরাবর আমরা মানটা বসিয়ে তারপর বিন্দুগুলো সংযোগ করে দেব। তারপর এই যে গড়টা বের করেছি আমরা, এই দেখো 62 সাল বরাবর বের করেছি আমরা 32.67। তারপর আমরা সেটা ওই 62 সালের যে
যখন 40 নগরের যে ধারা বা সাধারণ যে ধারাটা বের করতে যাব, তখন আমরা এই 62 সাল বরাবর ওই যে গড়টা আছে না, ওই গড়টা বসিয়ে দিব। ধরো এটা হচ্ছে কত, 32.67। তো এই যে 62 সাল বরাবর লিখলাম। তারপর হচ্ছে পরেরটা ছিল সম্ভবত 34। তো তারপরে যে 63 সাল বরাবর হচ্ছে, আচ্ছা হ্যাঁ 63 সাল বরাবর হচ্ছে 34। আচ্ছা 34 হচ্ছে ধরো এটা। এরকম আসলে বসিয়ে সবগুলো বসানোর পরে এটার উপর একটা রেখা আঁকবো, ধারা আঁকবো, মানে বিন্দুগুলো সংযোগ করে দেবো। সেটা হবে তোমার 40 নগরের ধারা। হ্যাঁ, তো এটাই হচ্ছে মূলত ম্যাথ। তো আমি তোমাদেরকে আবার একটা সফট রিমাইন্ডার দেওয়ার জন্য, জাস্ট তোমরা যাতে ক্লিয়ার হয়ে যাও ব্যাপারটা, সেটার জন্য আমি আবার একটু রিমাইন্ডার দিচ্ছি। তো খেয়াল করো, এগুলো আসলে একটু বুঝলে সোজা, তো তোমাদের একটু মনোযোগ দিয়ে আসলে এটা বারবার প্র্যাকটিস করতে হবে। 2-1 বার প্র্যাকটিস করলে দেখবে তোমরা নিজেরাই পারতেছো। হ্যাঁ, তো খেয়াল করো, 3 বছর ভিত্তিক 40 গড় যেহেতু বলেছে, তাই আমরা 3টা বছরের গড় বের করে করে ম্যাথটা করব। সেক্ষেত্রে খেয়াল করো, 61, 62, 63 এই 3 বছরেরটা বের করব, এবং এই 3 বছরের গড় সময়টা হচ্ছে 1962 সাল। তাই জন্য আমরা 62 সাল বরাবর এই গড়টা বের করব। আবার খেয়াল করবে 62, 63, 64 এটার গড় হচ্ছে সময় হচ্ছে 63 সাল। সেক্ষেত্রে 63 সাল বরাবর আমরা গড়টা বের করব। এভাবে আসলে আমরা প্রত্যেকটার সালের গড় বের করব। তবে খেয়াল রাখতে হবে আমাদের, প্রথম বছর আর শেষ বছরের কোনো গড় বের করতে হবে না, কারণ 3 বছর ভিত্তিক 40 নগরের যে ম্যাথটা রয়েছে, সেক্ষেত্রে প্রথম বছর এবং শেষ বছরের কোনো সমষ্টি বা গড় বের করতে হয় না। হ্যাঁ, তো এবার আমরা গ্রাফটা আবার দেখব। গ্রাফে তোমাকে করতে হবে কি, নর্মালি তুমি যেরকম কালীন রেখাটা আঁকো, কালীন রেখা কোনটা, যেটা আমার প্রশ্নে এই যে ডেটাটা দেওয়া থাকে, এই ডেটাটা জাস্ট বিন্দুগুলো বসাবো, বিন্দুগুলো বসানোর পর সংযোগ করে দিব। হ্যাঁ, তারপরে কাজ হচ্ছে তোমার, এই যে দেখো 62 সাল বরাবর যে আমরা একটা গড় বের করেছি না, 62 সালের গড়টা কি, এই 32.67। এরকম দেখো প্রত্যেকটা সালের 1974 আর হচ্ছে 61 সাল বাদে, 61 আর 74 সাল বাদে দেখবা প্রত্যেকটা বছরের একটা 3 বছর ভিত্তিক 40 করে আমরা বের করেছি। তো সেটা আবার তোমরা বিন্দুটা করবে, এবং সেটা অবশ্যই অবশ্যই তোমরা কালীন রেখা আঁকার পরে, হ্যাঁ কালীন রেখা আঁকার পরে তোমরা এই কাজটা করবে, যে ওই যে গড়গুলা জাস্ট বিন্দুগুলো বসাবে, বসানোর পরে আবার উপর থেকে ওই বিন্দুগুলো সংযোগ করে দেবে। সেটা হবে তোমার 40 নগরের ধারা। আর এটাই এভাবেই আসলে এই গ্রাফটা করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এবার পরবর্তী টপিকে যাব। হ্যাঁ, তো পরবর্তী টপিক বলতে আসলে আমাদেরকে পরবর্তী টপিকে আসলে আমাদেরকে আরেকটা ধরনের 40 গড় সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে 4 বছর ভিত্তিক। হ্যাঁ, আমি যে বলেছিলাম 3 বছর আর 4 বছর, তো আমাদের 3 বছর তো করলাম, এবার আমরা 4 বছর ভিত্তিক 40 গড়টা শিখবো। আমি উদাহরণটা একটু খুঁজছি, উদাহরণটা কোথায় গেল, কোথায় কোথায়, না তেরি,
আচ্ছা, পরবর্তী টপিকটা বলতে বোঝানো হয়েছে যে আমি যে বলেছিলাম যে 3 বছর ভিত্তিক 40 নগর আর হচ্ছে 4 বছর ভিত্তিক 40 নগর। তো আমরা 3 বছর ভিত্তিক 40 নগর তো শিখলাম, এবার 4 বছর ভিত্তিক যে 40 নগর সেটা জাস্ট কিছুই না। আমরা যে একটু আগে, আমি এটা একটু মুছে দিই, সেটা হচ্ছে একটু আগে আমরা 3 বছর ভিত্তিক 40 নগরে কি করেছি। ও হ্যাঁ, 4 বছর ভিত্তিক 40 নগর করতে গেলে কিন্তু তোমরা প্রথম 2 বছরটা বের করবে না, প্রথম 2 বছরটা বাদ থাকবে এবং শেষের 2 বছরটা বাদ থাকবে, তার বাকিগুলো তোমরা বের করবে জাস্ট। তারপর নর্মাল নিয়ম বলতে কি, এই দেখো এই যে 61, 62, 63, 64 এই 4 বছরটা বের করবে। এই 4 বছরটা বের করার, আচ্ছা এবার আমরা একটা সর্বশেষ ম্যাথে যাব, সেটা হচ্ছে তোমার যদি আমাদেরকে কোনো কিছুর মান বের করতে, এবার আমরা লাস্ট ম্যাথে যাব। হ্যাঁ, লাস্ট ম্যাথ বলতে একটা খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রতি বছরই এসে থাকে কালীন সারির অধ্যায় থেকে, তো এটা আমরা করব এখন। হ্যাঁ, আচ্ছা এই যে পেয়ে গেছি, এটা যে কোনোভাবেই করতে দিতে বলতে পারে, যে কোনো পদ্ধতিতেই। তো এখানে আমরা যেহেতু কোন পদ্ধতি রয়েছে একটু দেখি, আমরা আদাগর পদ্ধতিতে রয়েছে, তো আমরা ওইভাবেই করে দেখাবো। তো প্রশ্নটা পড়ি আমরা। বিগত বছরগুলোতে ঢাকায় বাড়ি ভাড়া বেশ বৃদ্ধি পেয়েছে, সরকারি সার্বিক অবস্থা বিবেচনা করে মাঝ বাড়ি নির্ধারণ করে দেন। কিছু কিছু বাড়ির মালিক সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কিছুটা বেশি ভাড়া আদায় করেন। একজন ভাড়াটিয়া জনাব কাদের বললেন, যেভাবে গাড়ি ভাড়া বাড়ছে তাতে করে আগামী 3 বছরের মধ্যে বাড়ি ভাড়া দ্বিগুণ হবে। বিগত বছরের মধ্যে বাড়ি ভাড়া নিম্নরূপ। হ্যাঁ, তো এখানে কয় বছরের দেওয়া আছে, 1 2 3 4 5, তো 5 বছরের ডেটা দেওয়া আছে। তো আমাদেরকে 5 বছরের ডেটার মধ্যে এখন 3 বছর ভিত্তিক 40 নগর যেটা রয়েছে সেটি নির্ণয় করতে হবে। তো সেটা তো আমরা জানি কিভাবে নির্ণয় করতে হবে। 3 বছর বলতে জাস্ট নর্মালি 1 2 3 এরকম যোগ করে তারপরে গড় নির্ণয় করবো। আচ্ছা এবার আমরা গ নাম্বারে আসি। গ নাম্বারে বলেছে যে উদ্দীপকে প্রদত্ত উপাত্ত অনুসারে জনাব কাদেরের মন্তব্যটি মূল্যায়ন করো। আচ্ছা, এখন উদ্দীপকে কাদের সাহেব কি মন্তব্য করেছে, যে বাড়ি ভাড়া বাড়ছে তাতে করে আগামী 3 বছরের মধ্যে বাড়ি ভাড়া দ্বিগুণ হবে। এখন আগামী 3 বছরের মধ্যে বাড়ি ভাড়া যে দ্বিগুণ হবে সেটার জন্য আমাকে মানে এই যে 15 সাল, এই 15 সাল এবং 2018 সালের মধ্যে বাড়ি ভাড়া দ্বিগুণ হবে, উনি মূলত এটি বোঝাতে চেয়েছে। তো এখন আমরা বের করব আসলে তার কথা সত্য কি সত্য না। সেক্ষেত্রে আমরা যে কোনো নিয়ম দিয়ে ম্যাথটা করলেই হবে, 3 বছর ভিত্তিক 40 নগর অথবা আদাগর পদ্ধতি দিয়ে করলেও হবে। হ্যাঁ, অথবা মুক্ত হস্ত দিয়ে করলে হবে, কোনো সমস্যা নেই। তো আমরা আদাগর পদ্ধতিটাই করি, যেহেতু এখানে আদাগর পদ্ধতি দিয়ে করা হয়েছে। তা আদাগর পদ্ধতিতে আমরা জানি যেহেতু বিজোড় সংখ্যা, তো মাঝখানেটা বাদ দিয়ে 2 পাশেরটা করো, মাঝখানেটা বাদ দিয়ে 2 পাশেরটা করার পরে এই বরাবর হচ্ছে আমার গড়, এটার গড় যে সালটা সেটা হচ্ছে 2011.5। হ্যাঁ, এটা তোমরা ক্যালকুলেটারে যোগ করলেই দেখতে পারবে। আর এটারটা হচ্ছে 2014.5। আর এটার আদাগর হচ্ছে 19.5 আর এটা হচ্ছে 13.5। তো নর্মালি আমরা জাস্ট এই ডেটাগুলো বসিয়ে কালীন যে রেখাটা আছে সেটা বের করব। কালীন রেখাটা বের করার জন্য নর্মালি আমরা এই যে বিন্দুগুলো বসিয়ে দেব। হ্যাঁ, বসানোর পরে আমরা কি করব, এই যে রেখাটা রয়েছে সাধারণ রেখাটা, এই যে এটা একদম 18 সাল পর্যন্ত, কারণ আমার ডাটা তো 15 সাল পর্যন্ত, তো 18 সালটা আমি বৃদ্ধি করে নিয়েছি। কারণ কি, আমার প্রশ্নে বলা হয়েছে যে 3 বছর পরে ভাড়া দ্বিগুণ হবে, সেক্ষেত্রে 16 17 18। তো করার পরে এই যে এইখান থেকে সোজা কোনো মাপ নেই, জাস্ট সোজা একটা দাগ টানবে। হ্যাঁ, আর এই বরাবর কিন্তু এটা লম্ব টানতে হবে। এই যে ধারাটা, আচ্ছা আমি আবার বলছি তোমাদের জন্য, তোমরা হয়তো গুলিয়ে ফেলেছ, সরি।
প্রথমে তো আমরা কালীন ধারাটা বের করব। কালীন ধারা বের করার পরে তোমার এই যে রেখাটা রয়েছে না, এই রেখাটার আমাকে বৃদ্ধি করে 2018 সাল পর্যন্ত নিতে হবে। 18 সাল নেওয়ার পরে এখানে একটা লম্ব আঁকবো খাড়াভাবে, লম্ব আঁকার পরে এই যে এইখান থেকে এই পর্যন্ত জাস্ট যোগ করে দিব, কোনো কিছু মাপটাপ বা কিচ্ছু নেই, জাস্ট সোজা যোগ করে দিব। যোগ করার পরে এখন এখানে মান কত, এই মানটা যত হবে তত আসলে আমাদেরকে মিলাতে হবে যে আসলে তার কথার সাথে মিলছে কিনা। এটার মানেটা হচ্ছে এখানে উদ্দীপকে বিগত 5 বছরে বাড়ি ভাড়ার মধ্যে 2011 সালে 12 এত বলেছে। ওকে, আচ্ছা এবার আমরা যে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে সামনে ভবিষ্যতে সেটা ঘটবে কি ঘটবে না, সেটার যে একটা মান সেটা মিলবে কিনা সেটা বের করবো আমরা। আচ্ছা এটা আমি একটু প্র্যাকটিক্যালি বুঝাই, সেটা হচ্ছে খেয়াল করো, বিগত বছরগুলোতে ঢাকায় বাড়ি ভাড়া বেশ বৃদ্ধি পেয়েছে। সরকার সার্বিক অবস্থা বিবেচনা করে মাঝে মাঝে বাড়ি ভাড়া নির্ধারণ করে দেন। আচ্ছা এটা কিন্তু এই ম্যাথটা, এই টাইপের যে ম্যাথটা, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমরা খুব বেশি করে প্র্যাকটিস করবে, কারণ প্রত্যেকটা বোর্ডে এটা মোটামুটি এসেছে। প্রতি বছরই এই চ্যাপ্টারদের যখন কোয়েশ্চেন আসে এই ম্যাথটা থাকবেই থাকবে। তো আমরা একটু দেখি কি বলা হয়েছে। একজন ভাড়াটিয়া জনাব কাদের বললেন যে বাড়ি ভাড়া বাড়ছে, তাতে করে আগামী 3 বছরের মধ্যে বাড়ি ভাড়া দ্বিগুণ হবে। বিগত 5 বছরে বাড়ি ভাড়া নিম্নরূপ, একটা ডেটা দেওয়া হয়েছে। তো এখন বলা হয়েছে যে উদ্দীপকে, এটা কিন্তু আমরা পারি, খেয়াল করো 3 বছর ভিতরে 40টা করে, একটু আগে আমরা করেছি, তো এটা করার দরকার নেই। এখন আমরা যারা মেইন করবো সেটা হচ্ছে উদ্দীপকে প্রদত্ত উপাত্ত অনুসারে জনাব কাদেরের মন্তব্যটি মূল্যায়ন করো। অর্থাৎ সে যে এই কথাটা বলেছে এটা এখন আমাদেরকে ম্যাথমেটিক্যালি কালীন সারির মাধ্যমে প্রমাণ করতে হবে। তো এখন আমরা শুরু করি। তো এই ম্যাথটা যেহেতু স্পেসিফিক কোনো নিয়ম নিয়ে বলা হয়নি, সেক্ষেত্রে আমরা কালীন সারির যে উপাদান 4টির মধ্যে যে ম্যাথ রয়েছে, যে মুক্তহস্ত, তারপর হচ্ছে আদাগর, চরিষ্ঠ, আমরা যে কোনো ধরনের নিয়ম দিয়ে করতে পারি। তো আমরা আদাগর পদ্ধতি দিয়ে করবো, খুব সহজ একটি নিয়ম। আর এটা কিন্তু বিজোড়, তাই কিন্তু এই দেখো খেয়াল করো বিজোড় সংখ্যা, তাই আমরা মাঝখানেরটা বাদ দিয়ে দুই পাশেরটা দিয়ে করব। আচ্ছা খেয়াল করো 2011 সালে 12 সালের যে গড়টা সেটা হচ্ছে 13.5, আবার 14 আর 15 সালের যে গড়টা সেটা হচ্ছে 19.5। তো এখন আমরা নর্মালি যে কালীন ধারাটা আছে, রেখাটা আছে, সেটা বের করব। বের করার পরে আমাদের যে তোমার ওই যে কি বলে, এই যে গড়টা আছে, এই গড়টা আমরা জাস্ট করে দিব, এই যে 2014.5 আবার 2011.5, এই যে 2011.5 সেটার বরাবর আমরা লিখবো 13.5, এই যে এখানে। আবার 2014.5-এর বরাবর লিখবো 19.5, তারপর আমরা জাস্ট যোগ করে দিব। আচ্ছা যোগ করার পরে যেহেতু আমার 15 সালের পরের ডেটাগুলো তো নেই, সেটা তো আমাকে বের করতে হবে। সেক্ষেত্রে করতে হবে কি, এই যে আমরা যে রেখাটা আঁকবো না, সেই রেখাটা একটু বর্ধিত করে দিতে হবে। 2018 সাল পর্যন্ত বর্ধিত করতে হবে। বর্ধিত করার পরে আমরা সিম্পলি একটা লম্ব আঁকবো এরকম, দুঃখিত, লম্ব আঁকবো। লম্ব আঁকার পরে আমরা এইখান থেকে জাস্ট সোজা, কোনো মাপ নেই বা কোনো কিছু বিন্দু না ধরে জাস্ট সোজা যোগ করে দেব। এবং যোগ করার পরে আমাদেরকে দেখতে হবে যে সেটা আসলে কথার সাথে মিলছে কিনা। খেয়াল করো এখানে দ্বিগুণ হবে, মানে এখানে মানটা রয়েছে 20, মানে এখানে 20 হলে আমার অবশ্যই 3 বছর পর তার 40 হতে হবে, 40,000 টাকা হতে হবে। তো 40,000 টাকা বাড়ি ভাড়া হওয়ার জন্য দেখি আমরা এটা হয়েছে কিনা।
2011 সালে বাড়ি ভাড়া 12,000 টাকা এবং 15 সালে 20,000 টাকা। ভাড়াটিয়া জনাব কাদেরের মন্তব্য যে যেভাবে বাড়ি ভাড়া বাড়ছে তাতে করে আগামী 3 বছরের মধ্যে বাড়ি ভাড়া দ্বিগুণ হবে। এর অর্থ হলো 2015 সাল থেকে আগামী 3 বছরের মধ্যে বাড়ি ভাড়া হবে 20x2। কারণ কি বলা হয়েছে যে 15 সালে যে বাড়ি ভাড়াটা রয়েছে তার 3 বছর পর সেটি দ্বিগুণ হবে, সেক্ষেত্রে হবে 40,000 টাকা। কিন্তু প্রদত্ত তথ্যের ভিত্তিতে আদাকরণ পদ্ধতিতে নির্ণীত সাধারণ ধারা হতে আমরা পাই যে আগামী 3 বছরের মধ্যে 2018 সালে বাড়ি ভাড়া হবে 26,000 টাকা, অর্থাৎ তার কথা ভুল। হ্যাঁ, আচ্ছা কিভাবে ভুল হয়েছে খেয়াল করো, এখানে কিন্তু 24, হ্যাঁ, তো এখানে 25, 26, এই যে রেখাটা যোগ করার পর 26,000 টাকায় বিন্দুটি মিলিত হয়েছে, তার কারণে আমরা বলতে পারি যে 3 বছর পরে বাড়ি ভাড়া হবে 26,000 টাকা। অর্থাৎ আমি যদি এটা ব্ল্যাঙ্ক পেজে জিনিসটা তোমাকে করে দেখাই, জাস্ট এরকম একটা আঁকবা, হ্যাঁ, এটা এই যে এই, হ্যাঁ, এই যে এখন খেয়াল করো 20, 25, 30, এখন সাপোজ তুমি মনে করো এই যে কালীন রেখা আঁকলা, এই দেখো, আচ্ছা আরেকটা দিই আমরা, এবার আমরা যে গড় দুইটা বের করেছিলাম সেই গড় দুইটা আমরা জাস্ট মিলিত করে দিব। এটা আমরা মানে এটা একটা জাস্ট আমি তোমাকে মডেল দেখাচ্ছি যে এইভাবে আসলে ম্যাথটা হয়। একটু আগে তো আমরা প্র্যাকটিক্যাল করলাম, জাস্ট আমি একটা সামারি দিচ্ছি এটা। এই দেখো খেয়াল করো, এখন ধরো এটা 2015 সাল, হ্যাঁ, আর এটা হচ্ছে 16, আর ধরো 17, আর এটা হচ্ছে 18, হ্যাঁ। এখন এই যে দাগটা আছে এই দাগটা বর্ধিত করে 2018 সাল পর্যন্ত নিতে হবে। দুঃখিত বেঁকা হয়েছে, তবে এটা 2018 সাল পর্যন্ত বর্ধিত করার পরে তোমরা 2018 সালের সাথে এই যে যোগ করে দিবে। আচ্ছা, এই যে, হ্যাঁ, যোগ করার পরে এই দেখো, এখন দেখো, ওকে, খেয়াল করো, এখন ধরো এখানে 31, 32, অর্থাৎ আমার 2018 সালে যে 40,000 টাকা বাড়ি ভাড়া হওয়ার কথা সেটা আসলে হবে না, কারণ কি এখানে 32,000 টাকা আমরা দেখতে পারতেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে এই পর্যন্তই ছিল এই অধ্যায় সম্পর্কে। তো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই হালকাস্টাইন অ্যান্ড হিউম্যানিটিস যে গ্রুপটা রয়েছে সেখানে তোমরা পোস্ট করবে, যে কোনো প্রশ্নের উত্তরে আমি তোমাদেরকে দিব, কোনো সমস্যা নেই। আর বেশি বেশি করে এগুলো প্র্যাকটিস করবে, এগুলো তোমার খুবই সহজ, আর বেশি মানে ক্রিটিক্যাল ম্যাথগুলো করার প্রয়োজন নেই, কারণ বোর্ডে সব সহজ অঙ্কগুলো আসবে। তো তোমরা যত রকম ম্যাথ খুবই আর কি স্ট্যান্ডার্ড কোয়ালিটির হয় সেগুলো করে ফেলবে বইয়ের মধ্যে। হ্যাঁ, আজকে এই পর্যন্তই এই অধ্যায় সম্পর্কে। তো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা গ্রুপে পোস্ট করবে, হ্যাঁ, তো ওইখানে আমরা উত্তর দিয়ে দিব। আর এই অধ্যায়ে যতগুলো ম্যাথ রয়েছে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলেই দেখবে তোমাদের আয়ত্ত এসে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে।